আপনারা যেমনটি জানেন ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে অর্থ উপদেষ্টা এবং এই বাজেটের খুঁটিনাটি সম্পর্কে আমাদের সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার জানাবেন বিস্তারিত। তার সাথে খুব সম্ভবত অতিথিও থাকবেন। এবার তো ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা দেবাশিস। বাজেটের নতুনত্ব কি হলো, কি মনে হয়? ধন্যবাদ বৃষ্টি। যদি বলতে চাই যে বাজেটের নতুনত্ব বলে তেমন খুব একটা বেশি কিছু নেই, গতানুগতিক বাজেটই রয়েছে এবারে। তবে বাজেটে কিছু কিছু জায়গায় পরিবর্তন এসেছে, যেমন জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বেশ কিছু ধরনের সুবিধা রয়েছে সেটির কথা, এবং একই সঙ্গে কিছু জায়গায় কর অব্যাহতি এবং কিছু জায়গায় শুল্ক স্তরের পরিবর্তনের কারণে কিছু কিছু জিনিসপত্রের দাম কমবে, আবার কোনো কোনো জিনিসপত্রের দাম বাড়বে, এটি স্বাভাবিক। এবং বাজেটের এবারে যে দর্শন সেটি হচ্ছে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা, টেকসই অর্থনৈতিক যে ব্যবস্থা সেটি গড়ে তোলবার একটা পরিকল্পনা এই সরকার দিয়েছে এবং সেটি বাজেটে প্রতিফলিত, এবারের প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা যদি বাজেটে যাই, সেটি আপনি যেমনটি বললেন যে ৭,৯০,০০০ কোটি টাকার যে বাজেট, সেই বাজেটে ঘাটতি রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বড় বড় উন্নয়ন প্রকল্প সরকার গ্রহণ করতে চায় না, এবং গ্রহণ করার ক্ষেত্রে এই বড় বড় উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে বাজেটে যে ঘাটতি তৈরি হয় সেই ঘাটতিটি কমিয়ে আনা লক্ষ্য ছিল। কিন্তু তারপরেও দেখা যায় যে এবারের বাজেট, যে প্রস্তাবিত বাজেট, মানে সেই বাজেটে 2,26,000 কোটি টাকার ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতি যে অর্থায়ন সেটি পূরণ করবার জন্য সরকার কোথায় যাবে? বরাবরের মতোই অভ্যন্তরীণ উৎস থেকে তার এই ঘাটতিটি পূরণ করবার চেষ্টা করবে এবং ঋণ নেওয়ার চেষ্টা করবে এবারে সরকার 1,25,000 কোটি টাকা। প্রশ্নটি আবারও এসে যায়, যখন অভ্যন্তরীণ উৎস থেকে সরকার তার ঘাটতি বাজেটের ঘাটতি মেটাবার চেষ্টা করবে, তাহলে ব্যাংকিং খাতের উপর আবারও চাপ পড়বে কিনা, এবং সেই ক্ষেত্রে ব্যাংকের উপর যে নির্ভরতা সেটি ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকিং খাতে যে তারল্য প্রবাহটা আরও কতটুকু কমিয়ে দিবে সরকার যদি ঋণ নেয়, এবং তাহলে যারা উৎপাদনের সাথে জড়িত এবং প্রাইভেট সেক্টরের ঋণের প্রবাহটা কমে যেতে পারে, সেই প্রশ্নটা বরাবরের মতো আবারও এসেছে। এর বাইরে দেখা যায় যে বিদেশি উৎস থেকেও 1,00,00,000 কোটি টাকার মতো অর্থায়নের পরিকল্পনা করেছে সরকার প্রস্তাবিত বাজেটে, যেটি দিয়ে ঘাটতি পূরণ করবার চেষ্টা করা হবে। আমরা যদি যাই যে মূলত এই যে সরকারের রাজস্ব আয়, সেটির সবচেয়ে বড় খেলোয়াড়টি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এবং এই জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা রয়েছে, প্রায় 5 লক্ষ কোটি টাকার রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা রয়েছে রাজস্ব আয়ের। সেখানে কোন কোন খাত থেকে কোন ধরনের রাজস্ব আসবে দেখতে পাচ্ছেন আপনি, যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে মূল্য সংযোজন কর, এখান থেকে তার জাতীয় রাজস্ব বোর্ড যে আয় করবে তার বড় একটি অংশ 36.5% শতকরা, অর্থাৎ 1,82,000 কোটি টাকা মূল্য সংযোজন কর থেকে আসবে। আয়কর থেকে আসবে প্রায় 37.8%, আমদানি শুল্ক থেকে নেয়ার পরিকল্পনা রয়েছে, সম্পূরক শুল্ক থেকে এবং অন্যান্য উৎস থেকেও এই যে রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা সেটি পূরণ করবার চেষ্টা করা হচ্ছে। অর্থায়নের যে ঘাটতি অর্থায়ন রয়েছে, সেই অর্থায়ন যে অর্থায়ন আমাদের বাজেটে যে রাজস্ব আয়ের, সেটি কোন কোন জায়গা থেকে আসবে? রাজস্ব বোর্ডের যে আয়, সেই আয়টি সবচেয়ে বড় আয়, এবং সেটির উপর সরকারকে বরাবরই নির্ভর করতে হয়, যেখানে 63.2% আয় রাজস্ব বোর্ডের উপর, অর্থাৎ রাজস্ব বোর্ডের উপর আবারও চাপ বাড়বে। এবং এই জনবল এবং বর্তমান যে পরিস্থিতি, যে রাজস্ব বোর্ডে দুটি বিভাগ আলাদা করবার, সেই বাস্তবতায় দাঁড়িয়ে যদিও সরকার এই সিদ্ধান্ত থেকে এখন কিছুটা সরে এসেছে, কিন্তু এই বাস্তবতায় কতটুকু রাজস্ব বোর্ড সেই আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে, এটি কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বৈদেশিক আয় থেকে 0.6% অর্থ আসবে এমনটি সরকার পরিকল্পনা করেছে। বৈদেশিক ঋণ থেকে 12.2, অভ্যন্তরীণ অর্থায়নের উৎস থাকবে 15.8%, কর ব্যতীত সেটি থেকে 5.8, এবং রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে 2.4% আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার প্রস্তাবিত বাজেটে, অর্থাৎ আগামী অর্থ বছরের বাজেটে। বাজেট কেমন হলো, বা ব্যবসায়ীরা বাজেটটিকে কিভাবে দেখছেন? যারা বাংলাদেশের অন্যতম উৎপাদনের সাথে জড়িত যে সেক্টরটি আমাদের গার্মেন্টস সেক্টর, সেখান থেকে আমরা তাদের কাছ থেকে এই বিষয়ে
শুনতে চাই। বাজেট পর্যালোচনা বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আমরা সরাসরি তার সঙ্গে বাজেটের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একেবারেই প্রাথমিক প্রতিক্রিয়া জনাব বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই সন্ধ্যার বাংলাদেশে। শুরুতেই প্রশ্ন করতে চাই যে জ্বালানি সরবরাহ নিয়ে তো আপনারা অস্বস্তিতে রয়েছেন, তো এরই মধ্যে জানা গেল যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বরাদ্দ কমেছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, জ্বালানি খাতে বরাদ্দ কমেছে, এটা যেমন একটা নেগেটিভ জিনিস। পজিটিভ জিনিস হচ্ছে এই মুহূর্তে যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্যাস, সেটার হলো অন্যতম প্রধান হলো যে র মেটেরিয়াল, সেটা হচ্ছে এলএনজির আমদানি পর্যায়ে ভ্যাট কমানো হয়েছে। এটাকে আমরা পজিটিভ ভাবে দেখি। যে আমরা আরো মনে করি যে এলএনজি থেকে যখন এটাকে কনভার্ট করা হবে ইনটু গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি, সেই পর্যায়েও ভ্যাটটা মওকুফ করলে তাহলে আমদানি যেহেতু আমাদেরকে করতে হয় এলএনজির উপরে, সেক্ষেত্রে গ্যাসের দামটা ভোক্তা পর্যায়ে কমে আসার সম্ভাবনা আছে এবং সেটা কমানো উচিত। জি, পরের প্রশ্নে যেতে চাই। টেক্সটাইল মিলে সুতা উৎপাদনে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা আগামী অর্থ বছরে, তো এর কি প্রভাব পড়তে পারে বস্ত্র খাতে? এটার প্রভাব সরাসরি স্পিনিং মিলগুলোর উপর পড়বে, আর আমাদের উপরে, আমরা যারা পোশাক রপ্তানির সাথে জড়িত, সেটা পড়বে এই জন্য যে আমরা যারা ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারি, যাদের বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স আছে, সেখানে এটার কোনো প্রভাব পড়বে না। কিন্তু বিজিএমই এর প্রায় 700 মতো সদস্য আছে যাদের বন্ড লাইসেন্স নাই, এরা হলো নন বন্ডেড ফ্যাক্টরি। এরা অনেক সময় বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইনের কারণে ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারে না, তখন তাদেরকে স্থানীয় পর্যায়ে সুতা কিনতে হয় নগদ টাকা। সেক্ষেত্রে আমাদের এই যে ভ্যাটের এই যে 2 টাকা পার কেজি বাড়ানো হয়েছে, এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা আশা করি এটা পূর্বের জায়গায় ফিরে নিয়ে যাওয়া হবে। আর বাজেটের সবচেয়ে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে রপ্তানি পর্যায়ে আপনার যে প্রণোদনা, এটা উঠিয়ে ফেলা হবে। আমাদের বক্তব্য হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন না হওয়া পর্যন্ত এটা চলমান থাকা উচিত, এবং আমরা জানি যে ডাব্লিউটিওর একটা গাইডলাইন অনুযায়ী এলডিসি গ্রাজুয়েটেড হয়ে যাওয়ার 3 বছর পর পর্যন্ত এই রপ্তানি প্রণোদনাটা বহাল রাখা যাবে। কারণ এই সিদ্ধান্ত, ডাব্লিউটিওর সিদ্ধান্ত অনুযায়ী যে উন্নত দেশগুলা এই রপ্তানি প্রণোদনা থাকলেও কোনো ধরনের মামলা মোকদ্দমায় যেতে পারবে না। সুতরাং আমরা মনে করি এই প্রণোদনাটা বহাল রাখা উচিত। অনেক শিল্প খাতের তো কর অব্যাহতি শেষ হচ্ছে 30 জুন এবং সেটা আর বাড়ানো হচ্ছে না এমনটি, তো এর কি প্রভাব পড়বে বিনিয়োগ এবং কর্মসংস্থানে? স্বাভাবিক, আপনার কর অব্যাহতি থাকলে সেটা, এই যে কর অব্যাহতির যে আমাদের যে অ্যাডভান্টেজ, এটা আমরা কি করি, এটা আমরা নতুন ইনভেস্টমেন্টে যাই। যখন এই কর অব্যাহতিটা উঠিয়ে ফেলা হবে, তাহলে আপনার যে নতুন করে যে ইনভেস্টমেন্ট করার যে পুঁজি, সেটায় ঘাটতি পড়বে। সেক্ষেত্রে এটার বিকল্প করতে হবে। বাংলাদেশ ব্যাংকের যে লো কস্ট ফাইন্যান্সের যে প্রজেক্টগুলো আছে, এটা বাড়াইতে হবে, যেন এখানে কর অব্যাহতির যখন শেষ হয়ে যাবে, সেখানে নতুন করে বিনিয়োগের যে পুঁজির প্রয়োজন হবে, সেটা যেন আমরা লো কস্ট ফান্ড পাই ফ্রম বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং এর আওতায়। ধন্যবাদ মাহমুদ হাসান খান বাবু, বিজিএমইএ সভাপতি, আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে। বৃষ্টি, আমরা বাজেটের কিছু বিষয়ে জানালাম আপনার মাধ্যমে দর্শকদেরকে, এবং আমরা একজন অতিথির সঙ্গে কথা বললাম, তিনি জানালেন তারা বাজেটটিকে কিভাবে দেখছে, বিশেষ করে আমাদের বস্ত্র খাতের ব্যবসায়ীরা বাজেটটিকে কিভাবে দেখছে, সেই প্রতিক্রিয়া শুনে নিলাম। ফিরে যাচ্ছি আপনার কাছে। অনেক ধন্যবাদ, আমরা শুনছিলাম। ধন্যবাদ দেবাশিস।